শুরু করছে আজ নতুন পর্ব। প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমায় যে ঘটনাটা পাঠিয়েছে সেটা তার সাথে ঘটে গেছে যখন সে ঘুরতে গেছিলো নর্থ ইন্ডিয়া, তখন সেই সময়। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে আমি সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম সুরঞ্জন কর্মকার, আমার বাড়ি কলকাতায়। যে ঘটনা আমি আজ লিখে পাঠাচ্ছি সেটা আজ থেকে প্রায় 3 বছর আগে ঘটে গেছে আমার সঙ্গে, যখন আমরা ঘুরতে গেছিলাম লাদাখ, মানালি ওই সময়। তো বিষয়টা এরকম ছিল, আমাদের পাড়া থেকে মানে আমাদের ক্লাবের যে সেক্রেটারি ছিল ওনার একটা ব্যবসা ছিল, ট্রাভেলসের ব্যবসা, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের একটা ব্যবসা ছিল। তো উনি একবার কি করে একটা প্রোগ্রাম করেছিল যে লাদাখ, মানালি, স্পিতি ভ্যালি এসব ঘোরানো আর কি। এবং যারা যারা যেতে চাইছে তারা মানে নাম নথিভুক্ত করবে। তো সেখানে অনেকেই যাওয়ার আগ্রহী হয়েছিল এবং প্রায় 17 থেকে 18 জন মতো সেখানে নাম লিখিয়েছিল। মানে প্রায় 5টা ফ্যামিলি, এবং সেই ফ্যামিলির মধ্যে 17 থেকে 18 জনের মধ্যে আমরাও ছিলাম। আমি, আমার ওয়াইফ এবং আমার 7 বছরের একটা ছেলে। তো আমরা যেদিনকে যাওয়ার কথা ঠিক সেই সময় বেরিয়ে পড়ি। ভালো মতনই প্রায় ঘুরেছিলাম, এবং যেদিনকে আমাদের ফেরার ট্রেন ছিল হচ্ছে ওই বিকেল নাগাদ। তো যেদিনকে আমরা ফিরবো তার আগের দিনকে আমাদের স্টে করার কথা ছিল হচ্ছে লাদাখের একটা হোমস্টেতে আমাদের স্টে করার কথা ছিল। এবার আমাদের প্রত্যেক দিনই সকালবেলা ভোরবেলা বলতে ওই 8টার সময় আমাদের বের করতো, সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ওই বিকেলবেলার মধ্যে আমাদেরকে হোমস্টেতে ঢুকিয়ে দিত, এবং বাকি সময়টা পুরো সন্ধ্যেবেলাটা আমরা হোমস্টেতেই থাকতাম আর কি, রেস্ট করতাম, আবার পরের দিন সকালবেলা বেরোনো। এরকম হচ্ছে প্রত্যেকটা দিনের ব্যাপার ছিল। তো পুরো প্ল্যানটা ছিল প্রায় 7 থেকে 8 দিনের মতো। 2 দিন লাদাখ, 2 দিন মানালি, এরকম করে প্রায় ছিলাম আমরা। যেদিনকে ফিরে আসবো তার আগের দিনকে যে স্টে করার কথা ছিল হচ্ছে আমাদের লাদাখে একটা হোমস্টেতে। এবার সেদিনকে আমাদের সারাদিন ঘুরতে এতটাই মানে রাত হয়ে গেছে, আমাদের ঢোকানোর কথা ছিল 5টার সময়, কিন্তু সব কিছু করতে মানে এদিক ওদিক ঘুরতে যখন আমরা আমাদের হোমস্টে থেকে প্রায় 10-15 কিলোমিটার দূরে, তখন আমাদের সময় হচ্ছে কম করে হলো। এবং সেই সময় যে হোমস্টের যে মালিক ছিল সে বারবার করে আমাদের যে সেক্রেটারি, তার নাম ছিল হচ্ছে শ্যামল, ওই শ্যামল কাকাকে বারবার ফোন করেছিল যে আপনারা কোথায় রয়েছেন, কত দূরে পৌঁছালেন, এত রাত হচ্ছে কেন, এইসব অনেক বারবার করে বলছিল আর কি। তো সেই সময় শ্যামল কাকা ড্রাইভার ছিল, ওই ড্রাইভারকে একটু বলে যে তাড়াতাড়ি করে একটু চালাতে, কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছে, প্রায় 7টা বাজে। তো সেই সময় সে ড্রাইভার তাড়াতাড়ি করে চালাতে গিয়ে রাস্তায় একটা মাঝারি সাইজের একটা ইটের ঢেলা পড়েছিল, সেখানে গিয়ে মানে দেখতে পায়নি, অন্ধকার যেহেতু ছিল, সেজন্য ওখানে সামনের যে চাকাটা ওখানে গিয়ে লাগে, এবং লাগার সঙ্গেই গাড়িটা স্টার্ট দেওয়া বন্ধ করে দেয়, এবং যতবারই স্টার্ট দিচ্ছে গাড়িটা স্টার্ট নিচ্ছে না। তো প্রায় 15 থেকে 20 মিনিট ধরে স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিছু হয় না। তো আর দুজনে নেমে, মানে শ্যামল কাকা এবং ড্রাইভার দুজনে নেমে গিয়ে ইঞ্জিনে দেখে, তো সেখানেও কোনো কিছুই বুঝতে পারছিল না কী করবে না করবে। তো যে মেকানিক থাকে, মেকানিকের খোঁজ করতে লাগে, কিন্তু সেখানে কোনো মেকানিক ওই সময় পাওয়া যাচ্ছিল না। তো তখন আর কি করা, কোনো উপায় নেই। তো সুতরাং সেখানে শ্যামল কাকা এবং ড্রাইভার দুজনে মিলে ঠিক করে যে ওখানে যে হোমস্টে রয়েছে আর কি, সেখানেই আমাদের রাত্রিটা ওখানে থাকতে হবে। পরের দিনকে আমরা ওখান থেকে বেরিয়ে যাব, আর যে হোমস্টে আমাদের বুক করা রয়েছে ওদেরকে বারণ করে দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। তারপর তার শ্যামল কাকা আমাদের সবাইকে বলে যে সবাই আমরা যেন গাড়িতেই থাকি, কেউ যেন এখান থেকে না বেরোই, কারণ অচেনা জায়গা, অন্ধকার, যে কোনো রকমের বিপদ আপদ হতেই পারে। প্লাস যে পাহাড়ি জায়গায় অনেক জন্তু জানোয়ার থাকে, তাদেরও উৎপাত থাকতেই পারে। তো সেই জন্য আমাদেরকে বলা হয় যে আমরা যেন গাড়ি থেকে না নামি। তারা দুজন কোনো হোমস্টে যদি থাকে তাদের খোঁজ করে আসছে। তো তারা দুজন চলে যায় হাঁটতে। প্রায় 30 থেকে 45 মিনিট পরে তারা ফিরে এসে বলে যে তারা একটা হোমস্টের খোঁজ পেয়েছে। খুব সুন্দর হোমস্টেটা, এবং তাদেরকে সেখানেই থাকতে হবে রাতের বেলাটা। পরের দিনকে এখান থেকে তারা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বে।
তা সবাই বললো ঠিক আছে চলো তাহলে সেখানে যাওয়া গেল। গাড়িটা ওখানেই যেখানে খারাপ হয়েছিল ওখানেই একটু সবাই মিলে একটু যারা ছেলেফেলেরা যারা ছিল তারা একটু সবাই মিলে ধরে সাইড করে দিল এবং আমরা যেতে লাগলাম সেই হোমস্টের উদ্দেশ্যে। হোমস্টে যেখানে পৌঁছালাম ওখানে গিয়ে দেখলাম বেশ সুন্দর একটা হোমস্টে। হ্যাঁ, হোমস্টের সামনে একটা বিশাল বড় একটা জায়গা, বনফায়ার করার ভীষণ ভালো ব্যবস্থা করা রয়েছে এবং পুরো হোমস্টেটা কাঠের এবং যে জানলাগুলো রয়েছে সে প্রত্যেক কটা জানলা কাচের জানলা, মানে কোনো সেখানে জানলায় কোনো কাঠের কিছু নেই, পুরো কাচের জানলা, ভেতর থেকে বাইরে স্পষ্ট দেখা যাবে। হ্যাঁ, এবং বাইরে থেকেও ভেতরে স্পষ্ট দেখা যাবে। আর বাকি যে প্যাটার্নটা রয়েছে পুরোটা কাঠে। তো ওখানে যাওয়া হলো, হোমস্টের ভেতরে ঢুকলাম, সবাইকে ঘরে অ্যালটমেন্ট করা হলো। প্রত্যেক কটাকে 5টা ফ্যামিলি ছিল, 5টা ফ্যামিলিকে 5টা ঘর দেওয়া হলো। এবং তারপরে ওখানকার যে ম্যানেজার ছিল, হ্যাঁ, তিনি আমাদেরকে বললেন যে আমরা কোনো বনফায়ারে কিছু করতে চাই কি না, এবং সবাই বললো যে হ্যাঁ করাই যেতে পারে, কারণ সেই সময় তখন বাজে প্রায় 8টার মতো বাজে এবং সেই সময় তো আর ডিনার করে কেউ ঘুমাবে না। সেই সময় শ্যামল কাকাও বলে যে হ্যাঁ ঠিক আছে, যদি থাকে সুযোগ সুবিধা থাকে তাহলে করুন। এবং বনফায়ার সব লাগানো হলো এবং সবাই, শ্যামল কাকা বললো যে সবাই আগে নিজেদের রুম থেকে ফ্রেশ হয়ে তারপর আসো, কারণ পুরো সারাদিনের ধকল হয়েছে অনেকটা, তো করা দরকার, ফ্রেশ হওয়া দরকার। তো আমাদের যে রুম ছিল রুমটা বেশ ভালোই ছিল। রুমে ঢুকেই ডান দিকে সুইচ, হ্যাঁ, তারপরে একটা ওয়ার্ড্রপ মতো ছিল এবং তার পাশেই একটা আমাদের যে ওয়াশরুম সেটা, এবং একটা খাট ছিল, একটা হ্যাঙ্গার টাইপের ছিল এবং আয়না। এই ছোটো একটা রুম ছিল বলতে পারেন, বা 3 জনের জন্য ঠিকঠাক। হ্যাঁ, তো আমার ওয়াইফ এবং আমার যে ছেলে রয়েছে ওরা দুজনে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে। এবার আমি সবার লাস্টে বেরোচ্ছে। আমি বেরোনোর আগে আমি যেখানে ঘুরতে যাই আমার একটা অভ্যেস, যখন আমি হোটেল থেকে রুম থেকে আমি যখন বেরোই সেই সময় আমি ওয়াশরুম আর রুম দুটোরই লাইটগুলো জ্বালিয়ে রেখে দিই। আমি সেখানেও তাই করলাম, ওয়াশরুম আর রুমের লাইটগুলো জ্বালিয়ে রেখে আমি ঘরে তালা দিয়ে বেরোলাম। বেরিয়ে সেখানে এসে বসলাম যেখানে সবাই বসে আছে, বনফায়ার হচ্ছে। হ্যাঁ, আমি বসে আছি, প্রায় 10-15 মিনিট পরেই আমার যেন শরীরটা কেমন একটা ভারী হতে শুরু হলো এবং খুব একটা অস্বস্তি হতে শুরু করছিলো, যেন মনে হচ্ছিলো এখানে কেউ রয়েছে। এবং আমার ছোটোবেলা থেকে একটা ব্যাপার রয়েছে যে আমি পজিটিভ এবং নেগেটিভ দুটো জিনিসই খুব তাড়াতাড়ি ফিল করতে পারি। মানে কেউ যদি কোনো কিছু পজিটিভ যদি আমার আশেপাশে থাকে আমি সেটাও তাড়াতাড়ি বুঝতে পারি, এবং কোনো নেগেটিভ যদি কিছু থাকে সেটাও আমরা তাড়াতাড়ি বুঝতে পারি। তো সুতরাং আমার ওখানে বসে আমার মনে হচ্ছিল যে কিছু না কিছু তো ওখানে একটা রয়েছে, এবং একটা নয় প্রায় বেশ কয়েকটা রয়েছে, এবং তারা গোল করে আমাদেরকে, যে আমরা যে ছিলাম যে জায়গাটা ওখানে গোল করে আমাদেরকে ঘুরছে এবং আমাদের দিকে নজর রাখছে। এবং এটা বুঝতে পারছিলাম যে তাদের পছন্দ হচ্ছে না যে আমরা সেখানে বসে এরকম আড্ডা মারি বা গল্প করি, ঠিক আছে। তারপরেও আমরা ওখানে বসে গল্প করছিলাম আর কি। তো আমার আর ভালো, মানে এখানে থাকতে পারছিলাম না, আমি ওখানে বসে থাকতে পারছিলাম না, গাড়িটা ভীষণই ভারী হয়ে আসছিলো। তো আমি আমার ওয়াইফকে বলি যে তোমাদের হয়ে গেলে তোমরা আসো, আমি রুমে যাচ্ছি, আমার শরীরটা ভালো লাগছে না। তো আমি রুমে গেলাম। রুমে ঢোকা মাত্র আমি যেটা প্রথমে লক্ষ্য করলাম যে একটা ঠান্ডা শীতল হাওয়া আমাকে স্পর্শ করে আমার রুম থেকে বাইরে চলে গেল, ঠিক আছে। আমি তখনও দরজাটা পুরোপুরি খুলিনি, শুধুমাত্র 1 হাতের মতো খুলেছি, তাতে এরকম অবস্থা। তারপর আমি যখন দরজাটা খুলে রুমে ঢুকি দেখলাম যে রুমের লাইটটা তো বন্ধই, তার সঙ্গে আমার যে ওয়াশরুমে যে লাইটটা জ্বলছিল সেটাও বন্ধ, ঠিক আছে। তো আমি সুইচে হাত দিলাম এবং যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে সুইচগুলো বন্ধ। অতএব রুমের যে লাইটগুলো সেগুলো কিন্তু কেটে যায়নি বা কারেন্ট যায়নি, রুমের লাইটের সুইচগুলো কেউ বন্ধ করেছে। এবং সবথেকে বড় কথা, যদি কারেন্ট যেত তাহলে পুরো হোমস্টের কারেন্ট যেত, ঠিক আছে। তো কারেন্ট যাওয়ার কোনো গল্প নেই। এবং আমি যখন সুইচগুলো আবার দিলাম তখন কিন্তু লাইটগুলো আবার জ্বলে উঠলো, সুতরাং কেটেও যায়নি। তাহলে লাইটগুলো বন্ধ করলো কে? আমার রুমে ঢোকা মাত্রই পুরো শরীরটা এতই ভারী হয়ে গেছিলো যে সেটা কল্পনার বাইরে, এবং পুরো গায়ে কাটা দিয়ে দিয়েছিল। তো আমি ওখান থেকে বেরিয়ে যাই, আমি সেই রুমে থাকি না। রুম থেকে বেরিয়ে আমি আবার চলে যাই যেখানে সবাই বনফায়ার করছিল ওখানেই। তারপর আমি ওখানেই বসেছিলাম, মানে শরীর খারাপ হওয়া, মানে শরীরটা একটু খারাপ লাগছিলো। তারপরেও কোনো উপায় নেই, কারণ আমার ঘরে যেতে একদমই ভালো লাগছিলো না আর কি।
তো তারপর রাত যখন 10টার মতো বাজে তখন শ্যামল কাকা বলে যে খাবার দাবার ডিনার রেডি হয়ে গেছে, সবাই নিজের মতো খেয়ে নাও। ওখানে প্রত্যেক যে কদিন আমরা ওখানে ছিলাম প্রত্যেকটা দিনই আমাদেরকে রান্না করা হতো, কিন্তু বুফে সিস্টেম ছিল, যে যার মতো নিয়ে খেয়ে নিতে হবে। তো আমরা সেখানে খেয়ে নিয়েছিলাম। খেয়ে আমরা যখন রুমে এলাম, হ্যাঁ, রুমে আসা মাত্রই আমরা রুম টুম সব কিছু দিয়ে দিয়েছিলাম, ঘরের যে ছিটকানি দরজা, এবং দরজা বন্ধ করার সঙ্গে আমরা দেখলাম যে দরজার পেছন দিকটা কেমন কালো কালো ছোপ ছোপ রয়েছে, মানে পুড়ে গেলে যেরকম অবস্থা হবে সেরকম, ঠিক আছে। তো এখানে আরেকটা কথা বলে রাখি যে আমরা যখন সবাই নিজেদের মতো খেয়ে নিজেদের রুমে যাচ্ছিলাম, সেই সময় শ্যামল কাকা আমাদেরকে বলে, শ্যামল কাকা এবং সেই ড্রাইভার আমাদের দুজনেই মিলে আমাদেরকে বলে যে আমরা যেন যে যাই হয়ে যাক না কেন রুম থেকে না বেরোই, রাতের বেলা যাই হোক না কেন আমরা রুম থেকে যেন না বেরোই এবং আমরা নিজেদের রুমেই থাকবো। হ্যাঁ, এবং শ্যামল কাকা এবং সে ড্রাইভার তারা বললো যে তারা নাকি সেই হোমস্টের নিচেই থাকবে, তারা ঘুমাবে না, কারণ জায়গাটা খুব একটা ভালো নয় তাদের জন্য। তার যেহেতু শ্যামল কাকার একটা রেসপন্সিবিলিটি, সেজন্য তারা জেগে থাকবে, যদি কারো কোনো প্রবলেম হয় তারা যেন তাদেরকে ডাকে। তো এই বলে তারা আমাদেরকে রুমে পাঠিয়ে দিল, এবং আমি অতটা বুঝতে পারিনি যে রুমে থাকার কেন বলছে, জায়গাটা ভালো না। আমি যেহেতু অচেনা জায়গা, তারপরে বিভিন্ন রকম জন্তু জানোয়ারের প্রভাব রয়েছে, সেজন্য হয়তো আমাদেরকে বলছে এরকম ব্যাপার। তো যাই হোক, অত বেশি মাথা ঘামায়নি। এবার আমার যে ওয়াইফ ছিল, আমার যে সে কী করে, আমার ছেলে কতগুলো চিকেন ছিল, চিকেনগুলো মানে বনফায়ারের সময় চিকেনগুলো খেতে পারেনি। তো সে কী করে, সে তার মাকে বলে, মানে আমার ওয়াইফকে বলে যে চিকেনগুলো নিয়ে নিতে, সে রাতেরবেলা গিয়ে খাবে। এবং আমার ওয়াইফ সেই সময় বনফায়ারের যে সে একটা ফয়েল পেপার থাকে, সেই ফয়েল পেপারের মধ্যে চিকেনগুলোকে নিয়ে মুড়িয়ে নিজের সাথে নিয়ে রুমে চলে আসে। এবং সে ওই যে ফয়েলের মধ্যে যে চিকেনটা ছিল, চিকেনটা তো ঘরে এসে আমার ছেলে খেলো না। তো সুতরাং আমার ওয়াইফ কী করলো, চিকেনগুলোকে নিয়ে মানে না খাওয়া অবস্থাতেই চিকেনগুলোকে নিয়ে ঘরে যে ডাস্টবিনটা ছিল সেটার মধ্যে ফেলে দিল। হ্যাঁ, জিনিসটা আমার ঠিক সুবিধা লাগলো না, কারণ ঘরের মধ্যে চিকেন রাখা খুব একটা ভালো জিনিস নয় আর কি। তো কী আর করব, হ্যাঁ, সুতরাং আর কিছু বলতে পারলাম না। হ্যাঁ, তো শোয়ার আগে একবার খাটের তলাটা দেখে নিলাম, একবার বাথরুমটা ভালো করে দেখে নিলাম যে কেউ কিছু রয়েছে কিনা, বা কোনো বিয়ার কিছু যাই হোক, যে কিছু থাকুক না কেন দেখে নিলাম, একবার চেক করে নিলাম, জানলাগুলো ঠিকঠাক করে বন্ধ কিনা সব কিছু দেখে নিয়ে শুয়ে বললাম। হ্যাঁ, এবার ঘরে একটি জিরো পাওয়ার ছিল, কিন্তু আমার ওয়াইফ যে রয়েছে সে কোনো আলোতেই ঘুমাতে পারে না, সেজন্য ঘরে জিরো পাওয়ারটা বন্ধ করলো, জ্বালাম না আর কি, পুরো রুম ঘুটঘুটে অন্ধকার। তো আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম আর কি। তো একটা সময় আমার মনে হলো যে কেউ যেন আমাদের ঘরে হেঁটে বেড়াচ্ছে, মানে পুরোটাই তো কাঠের, এবং কাঠের মধ্যে যদি কেউ পা ঘষে ঘষে হাঁটে যেরকম আওয়াজটা হবে, সেই সেম আওয়াজ আমি শুনতে পারছিলাম। হ্যাঁ, তো প্রথমে আমার ঘুমটা খুবই পাতলা আর কি। প্রথমে আমি যখন চোখ খুলে তাকালাম, একটু মাথাটাকে তুলে দেখলাম আশেপাশে, দেখলাম কোথাও কিছু নেই, এবং যদি থাকতো তাও আমি বুঝতে পারতাম না, কারণ পুরো রুমটাই অন্ধকার, ঘুটঘুটে কিছুই দেখা যাচ্ছিল না আর কি, ঠিক আছে। তো তারপরে যখন দেখছিলাম আর কি, সেই সময় দেখলাম যে কোথাও কিছু নেই, প্লাস আওয়াজটাও বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তারপর আবার যখন শুলাম, তখন আবার দেখলাম সে আওয়াজটা আবার কিন্তু হচ্ছে, কিছুক্ষণ 5 মিনিট পরেই আবার আওয়াজটা আবার হতে শুরু করলো। তো আমি তখন পাশে রাখা মোবাইলটাকে তুললাম, সাইড কিটা টিপে দেখলাম যে সময় তখন হচ্ছে প্রায় 1:10 মতো বাজে। তো তখন আমি শুনতে পেলাম যে আবার যেন কেউ ওই আমাদের রুমের মধ্যেই কেউ পা ঘষে ঘষে হাঁটার শব্দ, ঠিক আছে। আমি একটু উঠে বসলাম আমার বিছানায়। আমি যখন উঠে বসলাম এবং দরজার দিকে আমার চোখ গেল, আমি তখন দেখলাম যে দরজার নিচে, মানে দরজাটা কীরকম ছিল, দরজাটা ছিল হচ্ছে ওপর দিকে আর নিচের দিকে একটু করে ফাঁক রয়েছে। হ্যাঁ, মানে বাইরে ওপর দিক থেকে আর নিচের দিক থেকে দেখা যাচ্ছে, বাইরে যদি কোনো আলো জ্বলে বা কেউ যদি এসে দাঁড়ায় সব কিছু দেখা যাবে। তা আমি দেখলাম দরজাটার নিচের দিকে 2টো পা রয়েছে, দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কোন পুরুষ মানুষের পা, এবং খুবই নোংরা জরাজীর্ণ অবস্থা, ঠিক আছে। আমি ভাবলাম যে এত রাতে কে ওখানে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ডাকছে না কেন।
হ্যাঁ, কোনো টকটক করা কোনো শব্দ নেই, কিছু না, শুধু ওরকম করে একভাবে দাঁড়িয়ে রয়েছে। এবং বুঝতে পারছিলাম না যে মানে কে সেটা, মানে আমাদের টিমের কেউ নাকি এই হোমস্টের কেউ নাকি শ্যামল কাকা কে, বুঝতে পারছিলাম না। তো আমি এইসব ভাবছিলামই, আর সেই সময় দরজাতে টোকা পড়ার শব্দ পেলাম। ঠিক আছে, আমি জিজ্ঞেস করলাম কে, কোনো শব্দ নেই, কোনো উত্তর নেই। আবার কিছুক্ষণ পর আবার টকটক করার শব্দ, আবার জিজ্ঞেস করলাম কে ওখানে, তো কে আপনি, এরকম করে জিজ্ঞেস করলাম, কিন্তু কোনো উত্তর তখনও পেলাম না। এবার আমি ভাবলাম যে হয়তো আমার কথা শুনতে পাচ্ছে না। তো আমি তখন নামলাম বিছানা থেকে, যে দেখতে দরজাটা খুলবো আর কি। আমি দরজার মানে বিছানা থেকে নেমে দরজার সামনে যাওয়াও গিয়ে আবার একবার টোকা মেরেছে। ঠিক আছে, আমি তখন আর কিছু বলিনি, কারণ আমি দরজাটা খুলতেই যাচ্ছি। দরজাটার ছিটকানিটা খুলবো তার আগে আরেকবার টোকা পড়েছে দরজায়। ঠিক আছে, এবং টোকা পড়েছে, আর আমি সঙ্গে সঙ্গে দরজাটা খুলেছি। প্রায় 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমি দরজাটা খুলে নিয়েছি। খোলা মাত্রই আমি দেখলাম যে সেখানে কোথাও কিচ্ছু নেই। এবং আমি যখন দরজাটা খুললাম না, একটা শীতল একটা হাওয়া আমাকে স্পর্শ করে, মানে আমার মুখে স্পর্শ করে বেরিয়ে চলে গেল। যে হাওয়াটা আমি যখন ওই একদম প্রথমে বনফায়ার থেকে যখন আমি রুমে এসেছিলাম, তখন যেরকম হাওয়া একটা স্পর্শ পেয়েছিলাম, ঠিক সেই রকমই একটা স্পর্শ আমি কিন্তু এইবারও পেলাম। ঠিক আছে, কিন্তু আশেপাশে কোথাও কেউ নেই। আমাদের রুমটা ছিল একেবারে কোণার দিকে, এবং আমাদের রুমের পাশেই ছিল দেওয়াল, মানে সেখানে কোথাও যাওয়া যাবে না। এবং মানে বাদিকে হচ্ছে দেওয়াল, আর ডান দিকে একটা লম্বা প্যাসেজ, সেখানে অনেকগুলো রুম রয়েছে। কিন্তু যে প্যাসেজটা রয়েছে সেখানে কিন্তু রীতিমতো আলো জ্বলছে। সুতরাং কেউ যদি পালিয়েও যায়, মানে হয় না অনেক সময় যে বদমাইশি করেছে, কেউ যদি পালিয়েও যায় তাকে তো আমি নিঃসন্দেহে দেখতে পারবো, কিন্তু সেখানে কোথাও কেউ ছিল না। ঠিক আছে, জিনিসটা খুবই অবাক করে আমাকে। তো আমি আবার ফিরে আসি, একটু জল খাই। জল খেয়ে আমি যখন বিছানায় শুই, তখন আমি বুঝতে পারছিলাম না যে সেটা জিনিসটা কী হচ্ছিল। ঠিক আছে, এবং এসব ভাবতে ভাবতেই আমার কেমন জানি মনে হচ্ছিল যে পা দুটো আমি তখন দেখলাম কিছুক্ষণ আগেই, সে পা দুটো যেন আবার ওখানে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এবং আমি এটা ভাবছিলামই, আর সেই সময় আবার দরজায় টোকা পড়ে। আমি যখন আবার পেছন ঘুরে তাকালাম দরজার দিকে, দেখলাম হ্যাঁ, ঠিক সেই দুটো পাই আবার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। এবার আমার আর সাহস হলো না যে গিয়ে দেখার, কারণ এর মধ্যেই যা হচ্ছিল আর কি। প্রথমে ওই লাইট নিভে যাওয়া, তারপরে ওই হাওয়া স্পর্শ, এখন আবার এই টক টক করার শব্দ, ঘরের মধ্যে মেঝে থেকে হেঁটে যাওয়ার শব্দ, এত কিছু যে হচ্ছিল, আমার খুব একটা সাহস হচ্ছিল না যে আবার উঠে গিয়ে দেখার যে জিনিসটা কী। আমি টক করছে, আমি মনে মনে ভাবছিলাম যে করছে করুক, যার কারো যদি দরকার পড়ে তাহলে ফোন নাম্বার রয়েছে, ফোন করবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি ওরকম হচ্ছে দেখেও আমি কোনো পাত্তা না দিয়ে শুয়ে পড়লাম। ঠিক আছে, কিছুক্ষণ পরে আমি স্পষ্ট শুনলাম যে দরজাটা খোলার শব্দ, কিন্তু দরজাটা তো ভেতর থেকে লক করা, তাহলে দরজাটা খুললো কী করে? আমি যখন পেছন ঘুরে তাকালাম, তখন দেখলাম দরজাটা বন্ধ, কিন্তু দরজার সামনে একটা বিশাল অতিকায় দানবের মতো একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, উচ্চতা কম করে এলেও 10 ফুট মতো হবে। এবার আমি যখন উঠেছিলাম দরজাটা খোলার সময়, হ্যাঁ, তখন আমি ঘরে যে জিরো পাওয়ারটা ছিল সেটা আমি জ্বালিয়ে রেখেছিলাম। সুতরাং ঘরে একটু হলেও এবার আলো হচ্ছে, এবং আমি সেই আলো দেখতে পাচ্ছি যে বিশাল দানব আকারের একটা লোক সেখানে দাঁড়িয়ে রয়েছে একবার দরজার সামনে। এবং তার যে চেহারা ছিল পুরো কালো কুচকুচে। ঠিক আছে, দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তার শরীরটা পুরো পুড়ে গেছে, এবং আমি সে পোড়া যে একটা মাংসের গন্ধ থাকে, সেই মাংসের গন্ধটাও কিন্তু আমার নাকে আসছিল, এবং তীব্র এবং অসহ্যকর একটা গন্ধ, যেটাকে সহ্য করা যাচ্ছিল না একেবারেই। ঠিক আছে, আমি নাকটা কোনো রকমে চেপেছিলাম যাতে আমি গন্ধটাকে না মানে নিতে পারি, মানে নাক অবধি না আসে, সেজন্য আমি নাকটাকেও ধরে চেপে রেখেছিলাম। এবং আমি দেখতে পাচ্ছিলাম যে অসহ্যকর একটা ওরকম মানুষ দাঁড়িয়ে রয়েছে, যার পুরো শরীরটা পুড়ে গেছে এবং পুরো কালো হয়ে গেছে রীতিমতো, এবং শরীরের বিভিন্ন জায়গায় খুবলে যাওয়া মাংস, যেন মনে হচ্ছে মাংস গলে ওখান থেকে পড়ে গেছে, বা কেউ
ওখান থেকে মাংস খুবলে খেলে যেরকম হয় সেরকম একটা অবস্থা, ঠিক আছে। তো আমি দেখে ভীষণ ভয় পেয়ে যাই এবং আমার পাশে যে আমার ওয়াইফ রয়েছে আমি তাকে রীতিমতো ডাকতে লাগি, কিন্তু ওয়াইফের কোনো সাড়া শব্দ কিচ্ছু নেই, কোনো হুঁশই নেই ওয়াইফের। সে মানে মনে হচ্ছে সে মরার মতো ঘুমাচ্ছে এরকম। তো আমি সেই সময় সেই রূপ দেখে, তার ওই অবস্থা দেখে আমি চোখ বন্ধ করে ফেলি, আমি দেখতে পারছিলাম না একেবারেই, এবং সেই গন্ধটাও আমি সহ্য করতে পারছিলাম না। আমি চোখ ফোক বন্ধ করে ঠাকুরের নাম জপ করতে লাগি এবং প্রায় কিছুক্ষণ পরে 5 থেকে 7 মিনিট পরেই আমি দেখলাম সেই গন্ধটা রীতিমতো চলে যায়, এবং আমি যখন তখন চোখ খুলে তাকাই দেখলাম সেখানে কেউ নেই, আর দরজাটাও আস্তে আস্তে করে বন্ধ হয়ে গেল, ঠিক আছে। তো আমি শুয়ে পড়লাম কোনোভাবে, জল ফল খেলাম, খেয়ে শুয়ে পড়লাম। এবার শুয়ে শুয়ে আমি জিনিসগুলো ভাবতেই লাগছিলাম যে এইসব কী হচ্ছে। হ্যাঁ, এইসবের জন্যই কি শ্যামল কাকা বলছিল যে ঘর থেকে বেরোবে না। আমি শুয়ে পড়েছিলাম, এইসব শুয়ে শুয়ে ভাবছিলাম, আর ঠিক সেই সময় আমি শুনতে পাচ্ছিলাম একটা কুকুর এক নাগাড়ে কনস্ট্যান্ট কেঁদে চলেছে। এই যে কুকুরে যে কান্নার শব্দটা কিন্তু অনেকক্ষণ আগের থেকেই হচ্ছিল, কিন্তু আমার সঙ্গে এত কিছু যে হচ্ছিল সেই সময় আমি কুকুরের শব্দটা অত পাত্তা দিইনি আর কি, গ্রাহ্য করিনি। কিন্তু এই সময় আমি শুনতে পেলাম কুকুরের কান্নার শব্দটা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তেই চলেছে, ঠিক আছে। এবার আমি যেই দিকে শুয়েছিলাম আমার বাদিকেই যে কাচের জানলা ছিল আর কি, সেই জানলার পর্দা যদি সরাই আমি তাহলে কুকুরটাকে দেখতে পাবো, এবং আমার পায়ের সামনে যে কাচের জানলা ছিল সেই জানলার পর্দা যদি আমি সরাই তাহলে আমি ওই বনফায়ারের যে পোর্শনটা যেখানে আমরা বনফায়ারের জন্য বসেছিলাম আর কি, করছিলাম, ওই জায়গাটা আমি দেখতে পাবো। আমি বাদিকে পর্দাটা সরালাম, সরিয়ে দেখলাম যে একটা কুকুর আমার দিকে তাকিয়ে, মানে আমাদের রুমের দিকে তাকিয়ে মাথা উঁচু করে, মানে নেকড়ে বাগড়া যেরকম চেল্লায়, যেরকম করে রাতেরবেলায় চেল্লায় সেরকম করে ও কনস্ট্যান্ট ডেকে চলেছে এবং কেঁদে চলেছে। এবং কুকুরগুলোর যে চোখ জ্বলছিল, এবং আমি জানি যে প্রত্যেকটা প্রাণীরই চোখ রাতেরবেলা জ্বলে, কিন্তু ওই কুকুরের যে চোখটা জ্বলছিল সেটা কিন্তু লাল রঙের ছিল, যেটা আমি প্রথমবার দেখলাম কোনো প্রাণীর লাল রঙের চোখ জ্বলছে, ঠিক আছে। এবং ওই যে কুকুরের চেহারা ছিল ওরও পুরো শরীর এরকম পোড়া অবস্থা, ঠিক আছে, পুরো কালো কুচকুচে, এবং ওর শরীরেও মনে হচ্ছে যেন মাংসগুলো পড়ছে, এবং বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত, কেউ খুবলে খেয়ে নিলে যেরকম অবস্থা হবে শরীর ওরকম অবস্থা। ভীষণ একটা ভয় লেগে যায় কুকুরের রূপ দেখে, এবং দাঁতগুলো বেরিয়ে এসছে মুখ থেকে, ঠিক আছে, ভীষণই ভয়ঙ্কর একটা রূপ আর কি। আমি দরজাটা তো দেওয়াই ছিল, ঠিক আছে, তাও আমি একবার দেখে নিলাম দরজাটা ঠিকঠাক করে দেওয়া রয়েছে কি না, এবং আমি পর্দাটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি আবার শুয়ে পড়লাম। আমার ঘুমের দফরফা হয়ে গেছিলো ওই দিনকে রাতের বেলা। আমি এইটুকুনি বুঝতে পারছিলাম যে আমি সেদিনকে রাতের বেলা ঘুমাতে পারবো না, কোনো রকমভাবে আমাকে এইসবের সঙ্গে মোকাবিলা করে রাতটা কাটাতে হবে, ঠিক আছে। তো আমি চোখ বন্ধ করছি, যতবার আমি চোখ বন্ধ করছি ততবার আমি ওই যে মুখটা ছিল মানুষের, যে আমাদের ঘরের ভেতরে আমি যাকে দেখেছিলাম তার মুখটা আমি দেখতে পাচ্ছিলাম বারবার। তো আমি ঠিক করলাম যে চোখটা আমি খুলে রেখেই থাকবো, এবং আমি আমার ওয়াইফ এবং বাচ্চাকে এই কারণেই কিছু বলছিলাম না, কারণ তাদেরকে যদি আমি বলি তারা আরও বেশি প্যানিক করবে, ঠিক আছে, তারা আরও বেশি ভয় পেয়ে যাবে। তো আমি সুতরাং ওদেরকে আমি কিচ্ছু বলছিলাম না, আমি সেই জন্য নিজের মধ্যেই রেখেছিলাম জিনিসটাকে। এবং আমি যখন শুয়ে রয়েছি এবং আমি দেখলাম পায়ের সামনে যে জানলাটা রয়েছে সেই জানলায় কিছু একটা লাল বা হলুদ এরকম কিছু একটা আভা জ্বলছে আর কি, ঠিক আছে। আমি বুঝতে পারছিলাম না যে কিসের আভা। তখন আমি কি করলাম, আমি গেলাম জানলার সামনে, গিয়ে দেখলাম যে বনফায়ারটা আমরা ইউজ করেছিলাম আর কি, সেটা যখন আমরা ডিনার করে ফিরেছিলাম সেটা একবারেই নিভে গেছিলো, ওখানে আর কিছু অবশিষ্ট ছিল না। তো দেখলাম ওই বনফায়ারটাই আবার কেমন যেন জ্বলে উঠলো, ঠিক আছে। আমি ওটা বুঝতে পারছিলাম না যে কী কারণে সেটা হচ্ছে। এবার আমি যখন আবার ফিরে এলাম, আবার কী কারণে আমার মনে হলো যে আরেকবার গিয়ে দেখি যে কতটা আগুন জ্বলছে না জ্বলছে। আমি যখন আবার সেখানে গেলাম, আমি কি দেখলাম, আমি দেখছি ওই বনফায়ারকে ঘিরে কতগুলো মানুষ, প্রায় 15 থেকে 16 জন কি 17 জন ওরকম মানুষ পুরো বনফায়ারটাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, এবং সেখানে বাচ্চা, মধ্যবয়স্ক,
এবং তার থেকে একটু বড় এবং বৃদ্ধ সব বয়সের মানুষ সেখানে উপস্থিত রয়েছে। এবং প্রত্যেকের শরীর ওরকম কালো কুচকুচে, মানে তারা প্রত্যেকে আগুনে পুড়ে গেছে এবং প্রত্যেকের শরীর থেকে ওরকম মাংস গলে পড়ছে এবং কারো কারো শরীরে বীভৎস মানে মানে চামড়ার ভেতরে যে হাড় হয়, হাড় পাসলিগুলো মানে দেখা যাচ্ছে। এবং কারো কারোর মাথার চুল পুড়ে গেছে এবং চুল পুড়ে গেলে যেরকম গোল গোল রাউন্ড মতো হয়ে যায় ওরকম পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে আর কি। এবং সেই সঙ্গে তাদের সঙ্গে ওই কুকুরটাও কিন্তু ছিল, যাকে আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম কান্না করতে। তো প্রত্যেকে ওরকম করে দাঁড়িয়ে ছিল আর কি। এবং আমি যখনই পর্দাটা সরি তাদের দিকে তাকাই এবং তারা বুঝতে পারে এবং তারা প্রত্যেকে একসঙ্গে আমার দিকে তাকায়। ওদের চাহনি দেখে আমার যেন মনে হচ্ছিল যে আমি সেখানে আমার পায়ের তলা মাটি নেই, আমি ওখানে থাকতে পারবো না, এরকম একটা মনে হচ্ছিল। তো সুতরাং আমি কোনো রকমভাবে দরজা মানে পর্দাটাকে দিয়ে দিই জানলার এবং আমি শুয়ে পড়লাম। ঠিক আছে, শুয়েছে তাদের মুখগুলো আমার ক্রমাগত আমার মুখের সামনে ভেসে আসছে, যে মানে কীরকম করে তারা আমার দিকে তাকিয়েছিল। এবং প্রত্যেকের চোখ কিন্তু লাল রঙের ছিল, যেরকম ওই কুকুরের চোখ ছিল তাদের প্রত্যেকের ওর চোখগুলো কিন্তু লাল টকটকে ছিল, যাদের মুখগুলো ক্রমাগত আমার চোখের সামনে ভেসে আসছে। চোখ বন্ধ করলাম কোনো রকমভাবে, করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে, প্রায় আধ ঘন্টা পরে আমি শুনতে পেলাম যে বাচ্চাদের যেমন ওই ছোটোবেলার যে জুতোগুলো হয় যেগুলো পরে তারা হাঁটা শেখে, প্যাক প্যাক করে আওয়াজ হয়, ওই জুতো পরে হাঁটার শব্দ। ঠিক আছে, কয়েকটা বাচ্চা যখন খিলখিল করে হাসে একসঙ্গে, তারই সেই হাসার শব্দ। এবং বাস্কেটবল মেঝেতে বা কোনো ভারী জায়গায় যদি ফেলা হয় সেরকম একটা স্প্রিংয়ের মতো যেরকম আওয়াজ হবে, ওই একটা আওয়াজের শব্দ। মানে কেউ খেলছে বাস্কেটবল দিয়ে, কোনো বাচ্চা হেঁটে যাচ্ছে ওই প্যাক প্যাক জুতো পরে, বা কয়েকজন বাচ্চা খিলখিল করে হাসছে। এই যে প্রত্যেক কটা শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। এবং এগুলো প্রত্যেক কটা শব্দ আমার নিজের রুম থেকে আসছিল, এরকম না যে বাইরে থেকে আসছিল বা ওপর থেকে আসছিল। প্রত্যেক কটা শব্দ আমার নিজের রুম থেকে আসছিল, আমি সেটা পরিষ্কার স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। ঠিক আছে, আমি উঠি, আশেপাশে দেখি, কোথাও কিচ্ছু নেই। ঠিক আছে, জিরো পাওয়ার লাইটটা তখনও জ্বলছে, কোথাও কিচ্ছু নেই। আমি সে আওয়াজটা শুনতে পাচ্ছিলাম যে ক্রমাগত বাড়তেই থাকছে। আমি কোনো কিছু না ভেবে, এদিক ওদিক না ভেবে, আমি রীতিমতো ঠাকুরের নাম জপ করতে শুরু করলাম। ঠিক আছে, যখন আমি ঠাকুরের নাম জপ করতে শুরু করলাম কিছুক্ষণ পরেই দেখলাম সে আওয়াজগুলো কিন্তু প্রত্যেক করে আওয়াজ বন্ধ হয়ে যায়। ঠিক আছে, আওয়াজগুলো বন্ধ হতেই আমি যখন ঘড়ি দেখলাম, মোবাইলের টাইম দেখি, তখন বাজে হচ্ছে প্রায় 3টে 5-7 এরকম হবে। ঠিক আছে, তখন আমি ঠিক করলাম যে 3টে বেজেই গেছে, আর তো 2-3 ঘন্টার ব্যাপার, কাটিয়ে নিই কোনোভাবেই, তারপর তো সকাল হয়েই যাবে। এই ভেবে আমি শুলাম। ঠিক আছে, শোয়ার পরেই 10-15 মিনিট হবে আমি শুয়েছি। তারপরে আমি শুনতে পেলাম যে হাড় চিবিয়ে খেলে যেরকম একটা শব্দ হবে, সেই হাড় চিবিয়ে খাওয়ার শব্দ। বুকের ভেতরটা একবার ধরাত করে উঠেছিল ওই শব্দ শুনে। হ্যাঁ, আমি যখন আবার উঠে বসলাম, আমি কি দেখলাম, যে মাংসগুলো আমার ওয়াইফ ওই ডাস্টবিনে ফেলে দিয়েছিল, ওই মাংসগুলো কেউ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আমাদের বাথরুমের সামনে বসে বসে। ঠিক আছে, এবং সেগুলো কারা, সেগুলো আর কেউ না, আমি যাদেরকে কিছুক্ষণ আগে বনফায়ারের সামনে দেখেছিলাম তাদের মধ্যে দেখি কয়েকজন ওই হাড় মাংসগুলো বসে বসে আমার রুমের ভেতরে বসে, বাবু হয়ে বসে আমার বাথরুমের সামনে ওই হাড়ের মাংসগুলো চিবিয়ে, মানে বনফায়ারের যে কাবাবগুলো ছিল আর কি, সেগুলো বসে বসে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি দেখে আমার মুখ দিয়ে শুধু একটাই শব্দ বেরিয়েছে যে কী চান আপনারা, আপনারা কে, শুধু এই কথাগুলোই বেরিয়েছিল। এবং বলার সঙ্গে সঙ্গে তারা প্রত্যেকে, প্রায় 5 থেকে 6 জন ছিল, ডাস্টবিনটাকে মাঝখানে রেখে তারা ডাস্টবিনের পরে চারিদিকে গোল করে বসে সেই মাংসগুলোকে খাচ্ছিল কামড়ে কামড়ে। এবং তারা প্রত্যেকে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে প্রত্যেকে আমার দিকে তাকায়, এবং এত ক্ষিপ্তভাবে তাকায় যেন মনে হচ্ছিল আমি তাদেরকে ডিস্টার্ব করেছি, বাড়িটা তাদেরই, আমি এখানে এসে রয়েছি। ঠিক আছে, আমি ভীষণভাবে ভয় পেয়ে যাই তাদের ওই রকম চাহনি দেখে।
এবং আমি বুঝতে পারছিলাম যে আমার যে যে টি শার্টটা আমি পরেছিলাম সেটা পুরো ঘেমে ভিজে গেছে। মানে অত একটা ঠান্ডা মতো জায়গায় আমি দরদর করে ঘামছি, এবং সেই সময় ওদের মধ্যে থেকে যে বাচ্চা একটা ছিল, সে বাচ্চাটা রীতিমতো হামাগুড়ি দিতে দিতে আমার দিকে উঠে আসছে, এবং পুরো উঠে আস্তে আস্তে পুরো আমার শুয়ের ওপর উঠে এসে বসেছে আর কি। আমি সামনে থেকে, মানে আমার থেকে এক হাত দূরে ও আমার শুয়ের ওপর বসে রয়েছে। আমি তার মুখটা দেখলাম, মানে পুরো পোড়া মুখ, মুখ দিয়ে রীতিমতো গাল দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, সব জায়গা দিয়ে মাংস গলে গলে পড়ছে রীতিমতো, ঠিক আছে। আর রক্ত, রক্ত কাকে বলে, মানে মনে হচ্ছে মুখ দিয়ে যেন রক্তের বন্যা বইছে, এবং তার হাতের ওরকম সারা শরীর থেকে একটা মানে মাংসের গন্ধ, পোড়া মাংসের গন্ধ। হ্যাঁ, আমি ওই দৃশ্য দেখে, আমি ওর রূপ দেখে ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যাই, ঠিক আছে। আমার যখন সেন্স আসে তখন দেখলাম যে আমার ওয়াইফ এবং আমার ছেলে দুজনে রেডি হচ্ছে, এবং ওয়াইফ আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে, ওঠো অনেক সকাল হয়ে গেছে, বেরোতে হবে, এরকম। তো আমার উঠেই আমার ওয়াইফ আমাকে যেটা বলে সেটা হচ্ছে, তুমি কি রাতেরবেলা উঠেছিলে? আমি বললাম কই না তো। তখন বলছে তাহলে দেখো যে আমি মাংসগুলো ডাস্টবিনে রেখেছিলাম, সেগুলো কীরকম ঘরের মধ্যে অগোছালো অবস্থায় পড়ে রয়েছে। আমি উঠে দেখি যে হ্যাঁ, সত্যিকারের যে মাংসগুলো ছিল মানে ফেলেছিল, সেই হাড়গুলো মেঝের মধ্যে পড়ে রয়েছে, এবং ডাস্টবিনটা মাঝখানে, এবং ডাস্টবিনটাকে গোল করে ঘিরে ওরকম মাংসের হাড়গুলো পড়ে রয়েছে। এবার আমি কিছুই বলতে পারছি না তাদেরকে যে আসল ঘটনাটা কি হয়েছে না হয়েছে, এবং আমার বউ অত বিশেষ পাত্তা তো দেয় না। তো তারপরে আমি আর কিছু অত বেশি বলি না, আমি নিজের মতো রেডি হইনি। শরীরটা ছিল ভীষণই খারাপ, ঠিক আছে, পুরো মাথা ভার হয়ে গেছিলো, যেন মনে হচ্ছিলো সারাদিন শুয়ে থাকি, সারা রাত আমার ঘুম হয়নি ঠিক করে। হ্যাঁ, তো আমি উঠে পড়লাম, রেডি ফেডি হলাম, হয়ে যখন আমরা গাড়িতে উঠে বসেছি, সেই সময় একটা দম্পতি তারা বলে যে শ্যামল কাকাকে, মানে মহিলাটাই বলে যে শ্যামল কাকা, তুমি কি কালকে রাতেরবেলা আমাদের ঘরে এসেছিলে? শ্যামল কাকা বলে যে কই না তো। তো কেন? তখন সেই মানে মহিলাটা বলে যে আমি তোমাকে রাতেরবেলা বললাম না যে আমি ডিনার করবো না, তুমি তখন বললে যে কেন। আমি তখন বললাম যে আমি রাতেরবেলা রিচ খাবার অত খাবো না, খাবো অনেক কিছু খেয়েছি, আর এখন আর কিছু খাবো না। তখন তুমি বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে ঘরে গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, আমি তো ঘরে চলে এলাম। তারপর তুমি আবার আমাদের ঘরে এসেছিলে, এসে আমাকে বললে যে একবার খেয়ে নিতে। হ্যাঁ, তখন আমি তো পেছন ঘুরে তাকিয়েছিলাম, মানে দরজার দিকে আমার পিঠ ছিল, আমি তোমাকে দেখতে পাইনি, কিন্তু আমি তোমার গলার শব্দ শুনেছি যে তুমি বলছিলে যে খেয়ে নিতে। তুমি আমাকে দুবার বলেছো, আমি দুবারই বারণ করেছি, কিন্তু তারপরে তুমি চলে গেছিলে, আমি আর তোমার গলার শব্দ পাইনি। কিন্তু আমার দরজা কিন্তু দেওয়া ছিল, এবং দরজাটা খোলা এবং বন্ধ করার যে আওয়াজ, সেই আওয়াজ কিন্তু আমি পাইনি। আমি যখন তুমি চলে গেলে, তারপরে আমি কিছুক্ষণ পরে যখন আমি নিচে নেমে দরজাটা দেখলাম দরজাটা কিন্তু লক করাই ছিল। মানে তাহলে আমি আওয়াজটা পেলাম না কি করে। তখন শ্যামল কাকা বলে, আমি তোমার ঘরে কেন কী করতে যাবো? তুমি যখন আমাকে বললে যে আমি খাবো না, আমি তো সেই মতোই রান্না করেছিলাম। হ্যাঁ, তাহলে আমি তোমার খাবার তো আমি বানাইনি, তাহলে আমি কেন তোমাকে বলবো যে খাওয়ার জন্যে? আমি তোমার ঘরে যেতে যাবোই বা কেন? আমি জানবোই বা কী করে তুমি কোন ঘরটায় রয়েছো না রয়েছো? হ্যাঁ, তো এইসব হয়। তারপর একজন বলে যে তাদের ঘর থেকে নাকি পুরো রাতে দরজা পেরানোর শব্দ হচ্ছিল, মানে কেউ আসছিল দরজার মধ্যে ধুম ধুম করে মারছিল, আবার সে চলে যাচ্ছিল। এবার অনেকের, আমি এটা তখন স্পষ্ট হয়ে যায় যে সেটা শুধু আমার সঙ্গে নয়, প্রত্যেকের সঙ্গে কিছু না কিছু ঘটেছে। এবং আমার সঙ্গে এত বেশি কিছু ঘটেছে তার কারণ ছিল আমার ঘরে মাংস ছিল, আর ওদের ঘরে কিন্তু মাংস কিছু ছিল না, সেই জন্য ওদের সঙ্গে এত বিশেষ কিছু হয়নি। যেহেতু আমার ঘরে একটা মাংসর কিছু টুকরো ছিল, সেই জন্য আমার সাথে এত বিশেষ, মানে বেশি কিছু হয়েছে আর কি। সেই সময় শ্যামল কাকা আমাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চায় এবং বলে যে বিশ্বাস করো, আমি জানতাম না যে এই হোমস্টেটা এরকম, যদি জানতাম আমি এখানে রাখতাম না। তখন সবাই জিজ্ঞেস করে যে কেন, কি হয়েছে, আপনি ক্ষমা চাইছেন কেন? তখন সে বলে যে আমি কালকে যখন খবর নিতে এসেছিলাম, তখন আমি এটা শুনেছিলাম যে জায়গাটা খুব একটা সুবিধের নয়,
কিন্তু আমি জানতাম না যে এখানে ভূত প্রেতের প্রকোপ রয়েছে। সবাই অবাক হয়ে শোনে যে ভূত প্রেত কী বলছেন। তখন শ্যামল কাকা বলে যে হ্যাঁ, ভূত প্রেত। আমি সকালবেলা উঠে যখন আমি দাঁত মাজি, তো গ্রামের মানুষজনের কাছে আমি শুনতে পাই, অনেকে বলছিলেন যে আপনারা এখানে সারা রাত কাটিয়েছেন কী করে। তখন আমি জিজ্ঞেস করি যে কেন, কী ব্যাপার। তখন প্রত্যেকে আমাকে বলে যে এই যে হোমস্টেটা, এটা আজ থেকে প্রায় 7-8 বছর আগে এরকমই আপনাদের মতো একটা পুরো দল এসেছিল এখানে ঘোরার জন্য, এবং ওদের মধ্যে থেকে একজন লোক সিগারেট জ্বালিয়েছিল এবং সিগারেটটা এমন জায়গায় ফেলেছিল যে আগুন তো নেভেনি, উপরন্তু পুরো হোমস্টেটা মানে একটু আগুনের ছিলকে থেকে পুরো হোমস্টে জ্বলে গেছিলো দাউ দাউ করে। সেখানে যতজন ছিল প্রত্যেকে মারা যায়, এবং ওখানে হোমস্টেডে একটা কুকুর ছিল, কুকুরটা অবধি মারা যায় ওই আগুনে জ্বলে। ঠিক আছে, প্রায় 17 থেকে 18 জন মতো ছিল ওই গ্রুপটাতে, প্রত্যেকে মারা যায়। এবং তারপর থেকে ওই হোমস্টেটা বহু বছর ধরে বন্ধ ছিল। এই রিসেন্ট 1-1.5 বছর হয়েছে হোমস্টেটা এখন নতুন করে বানানো হয়, এবং বানানোর পরে যতজন এসছে এখানে প্রত্যেকে অভিজ্ঞতা খুবই বাজে। প্রত্যেকে কিছু না কিছু দেখেছে এবং কিছু না কিছু ফিল করেছে। এবং যে হোমস্টের যে নতুন মালিক, সে কিন্তু কোনো দিনও এখানে থাকে না রাতেরবেলা। সে যখনই গেস্ট আসে তাদেরকে সব কিছু বুঝিয়ে দেয়, দিয়ে সে নিজের বাড়ি রয়েছে এখানেই, সে ওখানে চলে যায়। তো এই ঘটনা শোনার পরে আমরা গাড়িতে যতজন ছিলাম প্রত্যেকে অবাক হয়ে যায়, এবং সবাই ভাবতে লাগি যে কত বড় একটা বিপদ থেকে আমরা বেঁচে গেছি। ঠিক আছে, তো তারপরে আমরা বাড়ি ফিরে আসি আমাদের কলকাতায়। তারপরে আমরা একটা মন্দিরে গিয়ে নিজেদের 3 জন যে গেছিলাম ওখানে, 3 জনে একটা পুজো দিয়ে নিই নিজেদের নামে। তারপর থেকে আর সেরকম কিছু হয়নি। কিন্তু মাঝে মাঝেই আমি যখন রাত্রেবেলা ঘুমাই, এবং তাদের যে মুখগুলো কিন্তু আমার স্বপ্নে এখনও অবধি ভেসে আসে। ঘটনা প্রায় 3 বছর তো হয়ে গেছে, কিন্তু এখনও ওই মুখগুলো আমি দেখতে পাই তাদের, এবং মাঝে মাঝে ফিল করি যে কিছু না কিছু রয়েছে আমার আশেপাশে। এবং সেটা কি ভালো না খারাপ সেটা আমি বুঝতে পারি না, কিন্তু স্বপ্নে আমি ওদের মুখ এখনও দেখতে পাই। সেই কুকুরের কান্না আমি এখনও শুনতে পাই, এবং সেই যে বাচ্চা আমার উপরে উঠে এসেছিলো, সেই বাচ্চার মুখটাও আমি এখনও দেখতে পাই। এছাড়া কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। এবং আপনাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, মেল করুন pretlog00@gmail.com এই মেলে। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।